ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চেও ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়ি যাবো পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। শ্বশুরবাড়িতে যাচ্ছি করতে। যানজট নিরসনে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস মন্ত্রীর। টিকিটের মূল্য বেশি নেওয়া, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে উত্তরায় বোট ক্লাব। সরেজমিনে গিয়ে নতুন নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী। সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা। 30 বছর ধরে পানি টেনে খাই। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না। অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না, কিছু করে না। রাজধানীতে অধরা সুপেয় পানি, অভিযোগ করলে উল্টো ভুতুরে বিলের বোঝা চাপে কাঁধে। সংকট জিয়ে রেখেই নতুন প্রকল্প নিচ্ছে ওয়াসা। এবং ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। তেল আবিবে তেহরানের হামলা অব্যাহত। হরমুজ ইস্যুতে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প। শুরুতে ঈদ যাত্রার খবর। ঈদ উল ফিতরের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রা করেন অনেকে। বাস লঞ্চেও বেড়েছে ভিড়, তবে অনেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার এ স্রোত। লঞ্চ ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ঈদের টানা ছুটির শুরুর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। ছুটির দিনে কয়েক গুণ চাপ বাড়ে রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়ে বহু মানুষ। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা। এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না। সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও অনেকের। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
এ যাত্রার আরও খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন কামরুল হাসান। শুরুতেই সরাসরি যাচ্ছি আজিমের কাছে। আজিম, স্বজনদের সাথে ঈদ করতে যারা রাজধানী ছাড়ছেন তাদের একটি বড় অংশ কিন্তু নদীপথে রাজধানী ছাড়ছেন। আমরা এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি। এখানে কিন্তু আমরা দেখছি যে বিকেল থেকে লাখো মানুষের ঢল নামে যারা স্বজনদের সাথে ঈদ করতে যাবেন এবং লঞ্চে যাবেন তারা এখানে এসেছেন এবং বিভিন্ন লঞ্চে কিন্তু তারা উঠেছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই কিন্তু গিয়েছেন। এই মুহূর্তে 9টার কিছু পরের থেকেই কিন্তু বরিশালের যে লঞ্চগুলো সেগুলো ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে ঘাটে বরিশালের 8টি লঞ্চ রয়েছে। এই 8টি লঞ্চ কিন্তু 9টার পরে কিছুক্ষণ পর পর এক একটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং সবথেকে বিলাসবহুল লঞ্চ কিন্তু বরিশালের এই লঞ্চগুলো এবং এই লঞ্চগুলোতে কিন্তু কয়েক হাজার করে যাত্রী এক একটি লঞ্চে উঠেছেন এবং ঈদকে কেন্দ্র করে আরও বাড়তি চাপ থাকায় কিন্তু বলা চলে যে লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং সবাই কিন্তু অনেকটা ভিড় অনেকটা ধকল পোহায় অতিক্রম করেও কিন্তু আসলে এই যে লঞ্চে উঠতে পেরেছেন এবং স্বজনদের কাছে যেতে পারছেন এবং ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেবেন সেই যে উচ্ছ্বাস সেটি বলা চলে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই তাদের ঈদের আনন্দটি আসলে শুরু হয়ে গিয়েছে এবং আমরা এই সকল মানুষদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই যে এত ধকলের পরেও তারা যে পরিবারের কাছে যেতে পারছেন এবং স্বজনদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এটি হচ্ছে তাদের কাছে সবথেকে বড় ব্যাপার এবং এই যাত্রাকে নির্বিঘ্নে করতে এখানে কিন্তু নৌ পুলিশের সাথে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারাও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখেছি যে কোন লঞ্চটি কোন ঘাট থেকে কোন পল্টন থেকে ছেড়ে যাচ্ছে সেটি কিন্তু তারা মাইকিং করে তারা বিভিন্ন জায়গা থেকে তারা আসলে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং এই যে পল্টনটি আরও যাতে স্বাচ্ছন্দ্যে রাখতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে নদীপথে যাতে স্বাভাবিকভাবে মানুষ যেতে পারেন সেজন্য কিন্তু লঞ্চ বাড়ানোর সাথে সাথে একাধিক জায়গা থেকেও কিন্তু লঞ্চ ছাড়ার ব্যবস্থা তারা করেছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ। আমাদের এই মুহূর্তে সহকর্মী রয়েছেন বিমানবন্দর রেল স্টেশনে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে রয়েছেন কামরুল হাসান। ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তির সাথেই ঢাকাবাসী রাজধানী ছাড়ছেন। আমরা বিকাল থেকেই বিমানবন্দর রেল স্টেশনের ঈদযাত্রার খবর জানানোর জন্য সংযুক্ত হয়েছি। এই পর্যায়ে যেটি জানাতে চাই, বিকেল 4টা থেকে এখন রাত 9টা পর্যন্ত ইতিমধ্যেই 9টি ট্রেন এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। যাত্রায় অস্বস্তির কোনো খবর না পেলেও শেষ মুহূর্তে এসে রেলের যে টিকিট সেই টিকিট নিয়ে কিছু অভিযোগ আমরা এখানকার যাত্রীদের কাছে পেয়েছি। যাত্রীরা এমন অভিযোগ করেছেন, আপনারা জানেন যে এবছর কিন্তু শতভাগ ট্রেনের টিকিট অনলাইনেই দেওয়া হয়েছে এবং যে টিকিটগুলো অনলাইনে দেওয়া হয়েছে সেই টিকিটগুলো কিন্তু একটি আইডিতে একজন যাত্রী একটি টিকিট কাটতে পেরেছেন এবং সেই টিকিটগুলো কিন্তু অন্য যাত্রীদের কাছে চলে গেছে। অর্থাৎ একজন ব্যক্তি যে টিকিট কেটেছেন, যিনি টিকিট কেটেছেন তার টিকিট অন্য যাত্রীর কাছে পাওয়া গেছে। এরকম প্রায় একটি টিকিট 3-4 জনের কাছে পাওয়া গেছে। এটি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এই বিমানবন্দর রেল স্টেশনে আগত যে যাত্রীরা আছেন। তারা বলছেন যে যেহেতু একটি এনআইডি দিয়ে একটি মাত্র আইডি খোলা সম্ভব এবং একজন যাত্রী তার টিকিট কাটতে পারেন, সেই টিকিট আসলে কিভাবে অন্য যাত্রীদের হাতে যায় এবং তারা কিভাবে এই টিকিটটি পায় সেই বিষয়টা নিয়েই মূলত তারা বেশ ক্ষুব্ধ এবং এটি নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং বলছেন যে এই যে রেলওয়ের যে গোপনীয়তার যে বিষয়টা, অর্থাৎ টিকিটের বিষয়ে যে গোপনীয়তা সেটি রক্ষা করা হয়নি এবং এই ধরনের অভিযোগ কিন্তু আমরা এখানে এসে পেয়েছি। আরেকটা বিষয় জানতে চাই, রেলের ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাত্রীরা যাতায়াত করছেন। বিকেল 5টার দিকে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে একজন যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন এবং রেলের পক্ষ থেকে আসলে এই ছাদে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করতে নিষেধ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন কামরুল হাসান। এবার অন্য প্রসঙ্গ। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক পাবেন কার্ড। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনেও সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রবেশ করেন সচিবালয়ে।
এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংকালে জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু হয়েছে আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিতে 2 সিটির প্রশাসককে নির্দেশনা দেন সরকার প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর প্রতিবেদনেও যে আজ ছুটির দিনেও মন্ত্রিসভার বৈঠক হয়েছে। বৈঠকে মোটামুটি কি উঠে এসেছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে শুধুমাত্র যে মন্ত্রিসভার বৈঠকই করেছেন তেমনটি নয়, তার আগেও কিন্তু যে তিনি বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন। একটি হলো কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। এর বাইরেও কিন্তু যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কিন্তু যে ঢাকার 2 প্রশাসক এবং বুয়েটের একটি যে প্রতিনিধি দল বা বিশেষজ্ঞ দল, তাদের সঙ্গেও কিন্তু যে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ মোটামুটি আজকে সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে বেশ ব্যস্ততম সময় কাটিয়েছেন। তো সেই ব্যস্ত দিনে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু বিষয়ে তিনি মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে বেশ কিছু বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। একটি বিষয় হলো, আমরা জানি যে সাম্প্রতিক সময়ে শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিছু কিছু জায়গায় যে হঠাৎ বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গায় তিনি 2টি মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেটি হলো কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে যেন এই বিষয়ে কাজ করার সেই নির্দেশনা দিয়েছেন এবং জেলা প্রশাসনও যেন সেই জায়গাতে তৎপর হয় সে বিষয়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কৃষকের কষ্ট লাঘব করার জন্য বা সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কষ্ট লাঘব করার জন্য যা যা পদক্ষেপগুলো নেওয়া দরকার সে বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে আরেকটি যে বিষয়টি আজকে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে সেটি হলো ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে মামলাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই বিষয়ে যেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন বিশেষভাবে উদ্যোগী হয়, সেই নির্দেশনাটিও আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় কিন্তু যে আজকে মন্ত্রিসভার বৈঠকে আলাপ আলোচনা হয়েছে সেটা হলো মানে বিশ্ব বাণিজ্য সংস্থার IFGA-তে যোগ দেবে বাংলাদেশ, সেই সিদ্ধান্তটি হয়েছে। মূলত মানে এটির মূল কারণ হলো যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সেটি যেন সহজ করা হয়, সেজন্যই কিন্তু যে বিশ্ব বাণিজ্য সংস্থা IFGA-তে আলোচনা হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম প্রতিবেদনেও যে পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেয়া শুরু করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে কটি বিষয় সাধারণ মানুষের সামনে একটু জোর দিয়ে বলার চেষ্টা করেছিল তার মধ্যে একটি ছিল ফ্যামিলি কার্ড, আরেকটি ছিল যে মানে কৃষক কার্ড। তো ফ্যামিলি কার্ডের যে কার্যক্রম সেটি তো এর মধ্যে শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। তো সেই জায়গাতে কৃষক কার্ডের যে বিষয়টি সরকারের যে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি সে বিষয়ে কিন্তু যে আজকে তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি যেটি বলা হয়েছে বৈঠক পরবর্তীতে সেটি হলো যে পহেলা বৈশাখে সেই কার্ড বিতরণ কার্যক্রমটি শুরু হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি টাঙ্গাইল সদরে গিয়ে তিনি সেই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং প্রথম ধাপে 11টি উপজেলার 21,500 যে কৃষক তারা কিন্তু যে এই কৃষক কার্ডটি পাবেন এবং এই কৃষক কার্ড
পাওয়ার ফলে যে যারা মানে কৃষক রয়েছেন তারা মূলত বেশ কিছু সুযোগ সুবিধা তারা পাবেন। সেই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে তারা কৃষি ভর্তুকি পাবেন, সার, বীজ, কীটনাশক ও অর্থ সহযোগিতা। এই বিষয়াশয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সহযোগিতাগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে দেওয়া হবে এবং এর ফলে সরকারের পক্ষ থেকে যেটি আশা প্রকাশ করা হচ্ছে যে মানে কৃষি উৎপাদন বাড়ার ক্ষেত্রে একটি সহায়ক হবে এবং যে কৃষকরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন বা কৃষকের যে ন্যায্য মূল্য নিশ্চিত করা, মানে কৃষি পণ্যের ন্যায্য মূল্য কৃষক স্বাবলম্বী হন সেই প্রত্যাশাই থাকবে। জি রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যশোয়া। আমাদের সহকর্মী ফারুক ভাই রবিন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। সরকারি সহযোগিতার ক্ষেত্রে দলীয় পরিচয়ে দেখা হবে না বলে সাফ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নানা সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর সেবায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে রাজধানীর সূত্রাপুরে গরিব ও দুস্থদের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়ে দেখা হবে না। আমাদের দল করুক বা কোনো দল না করুক, যেই করুক, যারা এটার জন্য কোয়ালিফাই করবে এই সকল সহায়তার জন্য, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এদিন সকালে রাজধানীর উত্তরখান মধ্যপাড়ায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মিত ঈদগাহ মাঠের উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নগরবাসীর সেবায় কাজ করছেন তিনি। অন্য আরেকটি অনুষ্ঠানে কথা বলেন দক্ষিণের প্রশাসক। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। এই পরস্পর সহযোগিতা যদি আমাদের থাকে, আমি আশা করব শতভাগ না হলেও আগের চেয়ে অনেক বেশি আমরা সাফল্য অর্জন করতে পারব। সবচেয়ে কষ্টের কাজটা আপনারা করেন এবং কষ্টের কাজ করেন বলেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রী চোখে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদেরকে প্রথম উনি বিশেষভাবে পুরস্কৃত করছে। এ সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন দক্ষিণের প্রশাসক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে ঈদের পর যমুনায় ওঠার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগেই ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করবেন সরকার প্রধান। গণপূর্ত অধিদপ্তর বলছে বড় ধরনের নয়, রুটিন সংস্কার করছেন তারা। 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে সব কাজ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আগস্ট অভ্যুত্থানে গণভবনের নিয়ন্ত্রণ নেয় গণমানুষ। এরপর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয় ভবনটি। ফলে গণভবনে আর প্রধানমন্ত্রী থাকার সুযোগ নেই। এর আগে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন জাতীয় সংসদ ভবনও আগারগাঁও এলাকায় দেখা হয়েছিল। সময় স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় প্রযুক্তি ভবন যমুনাকেই সরকার প্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপাতত গুলশান থেকে দীর্ঘ পথ ও যানজট মারিয়ে নিয়মিত সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয় উভয়ই কাছাকাছি দূরত্বে। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় 8 একর। এর মধ্যে ভেতরের অংশ 5.2 একর আর বাইরের অংশটি 2.8 একর। অফিস সহ ভবনের আয়তন 35,000 স্কোয়ার ফিট। গণপূর্ত অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী কাজ করছেন তারা। ভিতরের যে কাজগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবই আমরা এটা রেগুলার মেনটেন্যান্স সেটা করছি। আর কিছু সংস্কার কাজ আমাদের করতে হবে। হাইজেনিক ওয়াশ, রংটাই মেইন কাজ ওখানে। আর কিছু সিলিংয়ের, অনেক পুরনো ভবন, সিলিংয়ের কিছু টুকটাক সমস্যা আছে, এইগুলো আমরা ঠিক করে দিচ্ছি। তবে বড় ধরনের সংস্কার বা পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না বলেও জানান তিনি। নির্দেশনা পাইনি যে পরিবর্তন ব্যাপক সংস্কার, এটা এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাইনি। আমাদের মূলত রুটিন যে কাজটুকু, সেই কাজটুকুই আমরা করছি। এটা আমাদের খুব বেশি সময় লাগবে না। এটা আমাদের উইদিন 2 উইকস আমরা এটা শেষ করে ফেলতে পারবো। যমুনায় সরকার প্রধান ইতিমধ্যে 2 দফায় 2টি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। খেতে দেশি বিদেশি কয়েকশো অতিথি অংশ নেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের উপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আলাদা অনুষ্ঠানে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে চাপিয়ে দেয়া কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।
জাতির কাছে অবহিত করা। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। অভিযোগ করেন নির্বাচন ছাড়াই দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দিয়ে গণতন্ত্র হত্যা করছে বিএনপি সরকার। স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। এর আগে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান চীনের রাষ্ট্রদূত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর পেরোলেও সুপেয় পানির দেখা পায়নি রাজধানীবাসী। নিরুপায় হয়ে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন নোংরা দুর্গন্ধযুক্ত পানি। অভিযোগ করলে উল্টো ভোগান্তিতে পড়ার পাশাপাশি দিতে হয় ভুতুরে বিল। সাইফুল রুদ্র রিপোর্ট। 30 বছর ধরে পানি টেনে খাই, আয়রন বেশি, রং আসে। ওয়াসার সংযোগ থাকার পরও অন্য বাড়ির গভীর নলকূপ থেকে খাবার পানি তুলে আনেন শ্যামপুরের বাসিন্দা সালমা। অথচ ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান গণমাধ্যমে দেয়া বক্তব্যে প্রায়ই বলেছেন, এই পানি সুপেয়। আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। ঢাকা ওয়াসা ভালো থাকলেও ভালো নেই ওয়াসার গ্রাহকরা। নোংরা দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগে সড়কে বিক্ষোভ করেছিলেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন, শ্যামপুর ও শনিরাখড়ার বাসিন্দারা। সঞ্চালন লাইন স্থাপন ও পানির মানোন্নয়নে একাধিক প্রকল্পে ঢাকা ওয়াসা এ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও দুর্ভোগ ও অভিযোগ কমেনি গ্রাহকের। ওয়াসার তো প্রতি মাসে মাসে টাকা নেয়, কিন্তু ওয়াসার পানি তো খাওয়া যায় না। পানিতে আয়রন, পানি গন্ধ হয়। আছে ভুতুরে বিলের অভিযোগ। তারা বলছেন, পরিদর্শন না করে মিটার রিডাররা বিল করেন অফিসে বসে। ওনারা অফিসে বসে বসে বিল তৈরি করে এখানে আসেও না, দেখেও না। 6-7 মাস আগে হয়তো 1500, 1800 এরকম, এখন তো 2800, 3000। নগরবিদের মতে প্রকল্পের নামে লুটপাট ও দায়িত্ব পালনে বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। কেন ঢাকা মরে যাচ্ছে, কেন ঢাকার পানি দূষিত, এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে কথা বলার কথা ওয়াসা সেগুলো করেনি। এমনকি ওয়াসা অতি উচ্চ অভিলাষী প্রকল্প ভাকুরতার সাভার থেকে এনেছে। ঢাকা ওয়াসা বলছে, পানি সংকট কমাতে ও সরবরাহ বিস্তৃত করতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হওয়া 16টি ইউনিয়নে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করা হবে। সেখানে প্রেশারাইজ সিস্টেম থাকবে, সেটা হলো 1575 কিলোমিটার পানির লাইন করব। এই সুপেয় পানি পাবে হলো অন্ততপক্ষে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ। বর্ধিত ঢাকা রেজিলিয়েন্স প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4040 কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ 591 কোটি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ 3429 কোটি ও ঢাকা ওয়াসা দেবে 20 কোটি টাকা। 2029 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বোট ক্লাব সরেজমিনে পরিদর্শন করে নির্মাণাধীন পার্কিং সহ কাজ বন্ধ করে দিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এদের পর সরকারি জমি উদ্ধারে সারা দেশে অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। রাজধানীর দিয়াবাড়ির বোট ক্লাব নানা সময়ে আলোচনা আর সমালোচনায় ঘেরা ক্লাবটির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ক্লাব এলাকায় সরজমিনে পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। মন্ত্রী জানান, সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নেই। আইনি ঝামেলা থাকায় ক্লাবটির নির্মাণাধীন পার্কিং সহ কয়েকটি কাজ বন্ধ করে দেওয়া হয়। যতটুকু জায়গা আছে অতটুকুই ওনারা ব্যবহার করবেন। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে ওনারা এখন কোনো কার্যক্রম যাবেন না। যতটুকু করছেন এটা নিয়ে আমরা একটা মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পর সেখানে আমরা টোটাল আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটুকু জানিয়ে দিব। দখলকৃত সরকারি জায়গা নিয়মের মধ্যে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের পর সরকারি জায়গা উদ্ধারে সারা দেশে শুরু হবে অভিযান। জনস্বার্থে এই কাজগুলোকে সমন্বয় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমরা সব কিছু একটা নিয়মের মধ্যে দিয়ে ডিপার্টমেন্টাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
পরপরে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শামস সুমন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মঙ্গলবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্চনাটক থেকেই অভিনয়ে হাতেখড়ি শামস সুমনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শননের সক্রিয় সদস্য ছিলেন। পরে সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম মন জানে না, মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত ছিলেন তিনি। ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। ঝিনাইদহেও প্রাণ গেছে একজনের। সড়ক দুর্ঘটনায় ঈদ আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 3 জনের। মঙ্গলবার সকালে দিনাজপুরে মির্জারকোট মডেল মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে ছেলে। অন্যদিকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে নিজ এলাকায় ফিরছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। রংপুরের কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আহত হন আতিক সহ 3 জন। চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 2.5 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। গোপালগঞ্জের উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক শিশু। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। তৈরি পোশাক খাতের 98% কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে, আর ঈদের বোনাস দিয়েছে 97 ভাগ। ঢাকা জোনে 1785টি কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন দিয়েছে 1767টি। এর মধ্যে বোনাস দিয়েছে 1753টি প্রতিষ্ঠান। চট্টগ্রাম জোনে 342টির মধ্যে বেতন 3037 আর বোনাস পরিশোধ করেছে 327টি কারখানা। সচল কারখানাগুলোর মধ্যে মার্চের আগাম বেতন দেবে 40% প্রতিষ্ঠান। যানজটের ভোগান্তি কমাতে ধাপে ধাপে কারখানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। সবশেষ খবর জানাতে ঢাকা নিউ মার্কেটে আছেন সহকর্মী আত্মজ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা রাজধানীর অভিজাত শপিং মলগুলোর গণ্ডি পেরিয়ে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটের বাইরের যেই দোকানগুলো রয়েছে, অর্থাৎ ফুটপাতের যে দোকান রয়েছে সেগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যম আয়ের মানুষ থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ পর্যন্ত তাদের সাধ্যের মধ্যে তাদের পরিবার পরিজন প্রিয়জন সবার জন্য যেই কেনাকাটা করা প্রয়োজন সেখান থেকে নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো নিজেদের পছন্দ মতো বাছাই করে নিচ্ছেন এবং এখানে তাদের দর কষাকষির একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তারা এই জায়গাটিকেই আসলে বেছে নিয়েছেন। ক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। এখানে যেহেতু এক দরের দোকান নয়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দর কষাকষি এক পর্যায়ে আসলে তিক্ততার পর্যায়ে চলে যাচ্ছে। কেউ কেউ বলছেন আবার যে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে দর কষাকষি সেটি ঠিক আছে। কিছু কিছু পণ্যের মধ্যে দেখা গেছে যে অতিরিক্ত মূল্য চাইছে বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। আবার বিক্রেতারা বলছে যে এবার বিভিন্ন পরিস্থিতির কারণে আসলে তাদের পণ্য কিনতে অতিরিক্ত মূল্য গুনতে হয়েছে। এই দিকটা বিবেচনা করে আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা অসামঞ্জস্যতার কারণেই আসলে বিক্রেতারা বলছেন যে এই বছর তুলনামূলকভাবে অন্যান্য বছরে এখানকার যে অবস্থা থাকে বেচা কেনার, সেক্ষেত্রে এই বছর তুলনামূলকভাবে খানিকটা কম। অন্যান্য বছর এর চেয়ে বেশি জমজমাট থাকে এই সময়ে।
এই সময়ে অন্যান্য বছরের তুলনায় খানিকটা বেশি থাকে। রাজধানীর অন্যান্য শপিং মলের তুলনায় রাজধানীর নিউ মার্কেটের বাইরে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের যে স্বাচ্ছন্দ্যের জায়গা, এই জায়গাটি ঈদ আর মার্কেটিং কেন্দ্র করে আসলে ভিড়টা বেশি দেখা যাচ্ছে। এই ছিল রাজধানীর নিউ মার্কেটের বাইরের ফুটপাত থেকে আমার কাছে সবশেষ তথ্য। ঈদ কেনাকাটার খবর জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আত্তজ রহমান। খেলার খবর, বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, এটি কূটনৈতিক ব্যর্থতা কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ডের দেয়া বিজ্ঞপ্তি নিয়ে ভাবছে না ক্রীড়া মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর আইসিসির সঙ্গে কথা বলবে সরকার, এমনটাও জানিয়েছেন আমিনুল হক। অনিশ্চিত গন্তব্যে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড নির্বাচনে স্বচ্ছতা তদন্তে গঠন হয়েছে কমিটি। সেই কমিটিকে বিসিবির স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে উদ্বেগ জানিয়েছে বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয় আর ক্রিকেট বোর্ড একরকম মুখোমুখি অবস্থানে। বিসিবির উদ্বেগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বোর্ডের উদ্বেগ আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে। আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। বর্তমান বোর্ডের কার্যক্রম আতশ কাচের নিচে আনতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। কেন টি-20 বিশ্বকাপ খেলতে পারলো না ক্রিকেটাররা, সে বিষয়েও তদন্ত করতে হচ্ছে নতুন কমিটি। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে, এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলোও আমি একটি তদন্ত কমিটি করব। পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। এদিকে ক্রীড়াবিদদের কাঠামোর মধ্যে নিয়ে এসে ভাতা প্রদানের উদ্বোধন হবে আগামী 30 মার্চ, জানিয়েছেন আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চে বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। এবং সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়ের।